কমেন্ট আপনারা দেখেন, সেখানে কমেন্ট করেছেন যে আমি যেন বাংলাদেশ ব্যাংকের যে সর্বশেষ নিয়োগ, মানে নতুন যে গভর্নর নিয়োগ করা হলো, এ নিয়ে যেন কিছু কথা বলি। প্রথম দিন থেকে শুরু হয়েছে, দেখছিলাম আমি এ নিয়ে বিভিন্ন টেলিভিশনে টক শোতে আমি কথা বলেছি, কিন্তু আমার নিজের চ্যানেলেও বলার জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন। ভালো, আমি আগে বহুবার আপনাদেরকে বলেছি আমি অর্থনীতি ভালো বুঝি না, কিন্তু সাধারণ মানুষ হিসেবে কিছু কমন সেন্স তো আছে। যারা বুঝেন তারা কি করবেন না করবেন এটা তো আরেক কথা। আমি বটম লাইনটাকে বলি যে মিস্টার মুস্তাকুর রহমান নামক একজন গার্মেন্ট ব্যবসায়ী, পোশাক শিল্পের একজন ব্যবসায়ী, তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করার যে সিদ্ধান্ত এই সরকার নিয়েছে এবং নিয়োগ অলরেডি করেছে, উনি অফিস করাও শুরু করেছে। আমি মনে করি এই সরকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং রিস্কি সিদ্ধান্তগুলোর মধ্যে এই যাবৎ তারা যা নিয়েছে তার মধ্যে এটা একটা। এবং এই সিদ্ধান্ত সরকারকে কোথায় নিয়ে যাবে এটা বলা বড় কঠিন। কেন কঠিন সেটা বলি। কেবল বাংলাদেশের ইতিহাসেই নয়, সারা দুনিয়াতেই আপনি এ ধরনের উদাহরণ দ্বিতীয়টা খুঁজে পাবেন কিনা আমার সন্দেহ, যেখানে একজন ব্যবসায়ীকে একটা দেশের মানে আপনার ব্যাংকের যে রাষ্ট্রীয় যে ব্যাংক, মানে ফেডারেল ব্যাংক যেটাকে বলি, অনেক জায়গায় আপনার আমাদের এখানে মূল যে ব্যাংক, রাষ্ট্রীয় বাংলাদেশ ব্যাংক যেটা আছে, সেই ব্যাংকের গভর্নর বানানো হয়, এরকম ঘটনা খুঁজে পাওয়া কঠিন। তার উপর সেই ব্যবসায়ী যিনি যে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অথবা মূল লোক, সিইও অথবা এমডি ছিলেন, কিন্তু এমন একটা ব্যবসা প্রতিষ্ঠান যে ব্যবসা প্রতিষ্ঠান নিজেই ঋণ খেলাপি এবং অনেক বিশেষ বিবেচনা তার ঋণকে পুনঃ তফসিলীকরণ করতে পেরেছে। মানে ব্যাপারটা সহজ করে বলি, পুনঃ তফসিল মানে ওনার একটা বিশাল অঙ্কের ঋণ, 89 কোটি টাকা, সেই ঋণটাকে উনি দিতে পারছেন না, ঋণ খেলাপি হয়ে যাচ্ছে। সেখান থেকে বলছে ঠিক আছে তুমি তাহলে অল্প কিছু দাও, দিয়ে তুমি ঋণটাকে আবার নিয়মিত কিস্তি দেওয়া শুরু করো। 2% না কত % দিয়ে উনি সেটাকে 10 বছরের মেয়াদে এই ঋণটাকে আবার চালু করার চেষ্টা করেন। উনি একবার ব্যর্থ হওয়ার পরে উনি বিশেষ বিবেচনায় পেয়েছেন। বিশেষ বিবেচনা কেন? কারণ উনি বিএনপি রাজনীতির সঙ্গে খুব জড়িত ছিলেন, এতটাই জড়িত যে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি ছিল, সেই কমিটির উনি একজন শীর্ষস্থানীয় সদস্য ছিলেন। তার মানে এই নিয়োগটা হচ্ছে রাজনৈতিক নিয়োগ। এটা হতে পারে, আমি কিন্তু এটা রাজনৈতিক নিয়োগ আপত্তি নেই, আমার আপত্তি নাই এই কারণে একটা রাজনৈতিক দল নতুন ভাবে ক্ষমতায় এসেছেন, তারা তো রাজনৈতিক ব্যক্তিকে নিয়োগ করবেন, মানে তার রাজনীতির সঙ্গে যারা জড়িত, তারা রাজনীতিকে যারা বিশ্বাস করেন, কিন্তু তাদেরকে নিয়োগ করবেন, এটা হতে পারে। কিন্তু আমার কথাটা হলো কি, আপনার রাজনীতি যারা বিশ্বাস করে তার মধ্যে আপনি একজন ব্যাংকার পান নাই, একজন অর্থনীতিবিদ পান নাই, ওনাকে আনতে হবে কেন? উনি তো এমন একটা ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালনার মূল দায়িত্বে ছিলেন, সিইও ছিলেন, যে ব্যবসা প্রতিষ্ঠানটা ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে পারে নাই, উনি সেরকম ব্যবসা প্রতিষ্ঠানের মানে শীর্ষ কর্মকর্তা ছিলেন। এখন উনি যখন আসছেন, এখন ওনার প্রতিষ্ঠানে ঋণ টিন পাওয়া আরো সহজ হয়ে যাবে। এটা তো একদিক দিয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো তো, সেটা কেন করলেন আপনারা? এটা বললাম তো, দ্বিতীয় আরেকটা উদাহরণ আপনারা খুঁজে বের করতে পারবেন না। আমি দেখলাম আমাদের অর্থমন্ত্রী মিস্টার আমির খুসরো মাহমুদ চৌধুরী, নিয়োগজন ব্যবসায়ী, উনি বলছেন যে সরকার এই কাজটা করেছে, সরকার এটা করতে পারে। হ্যাঁ পারে, সরকার অবশ্যই পারে, কিন্তু আমি কি প্রশ্ন করতে পারি না সরকার কেন পারে? এই প্রশ্ন করার অধিকার কি আমাদের নাই? নিশ্চয়ই আছে। সেই প্রশ্নটাই আমরা করছি, ভাই আপনারা এই কাজটা করলেন কেন করলেন, একটা ব্যাখ্যা দেন। আগে আমরা দেখেছি আপনার ইউনূস সাহেবের আমলে যে তার সরকারের যা কিছু হতো একটা প্রেস উইং ছিল, এই প্রেস উইং নিয়ে আমরা হাসাহাসি করতাম, অনেক কিছু করতাম, কিন্তু একটা জিনিস আমরা দেখতাম যে সেই প্রেস উইং চট করে একটা ব্যাখ্যা দিত। মানে এই সরকার ব্যাখ্যাও দেয় না, এই সরকার ব্যাখ্যাও দেয় না, এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা পাইনি, না মন্ত্রী দিচ্ছে না প্রেস উইং দিচ্ছে, ও ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু প্রশ্ন তো মানুষের মনে যাক, যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর কেউ না পাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের কথাবার্তা হবে, নানা ধরনের চিন্তা হবে। সেই চিন্তাগুলোর জবাব কিন্তু আলটিমেটলি সরকারকে দিতে, এবং সরকার যখন উত্তর না দিবে তখন মানুষ নানা ধরনের জল্পনা কল্পনা করবে, এবং এই জল্পনা কল্পনাগুলো ডাল মিলতে থাকবে, ডালপালা মিলতে থাকবে, এবং সেগুলোর সমাধানটা কি হবে কেউ জানে না। কিন্তু সরকারের প্রতি মানুষের সন্দেহ বাড়তে থাকবে। এবং তারও চেয়ে বড় কথা, একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার কোনো অভিজ্ঞতা যে লোকের নাই। ওই কাজটা কি? ব্যাংকিং সেক্টরগুলোর মধ্যে একটা আস্থা ফিরিয়ে আনা। এই লোক যে পারবে তার কি প্রমাণ আপনারা পেয়েছেন? বরং উনি তো ব্যাংকের টাকা নিয়ে টাকা দেন না, এই ইতিহাস উনি তৈরি করেছেন নিজের জীবনে। এটা কিভাবে সমাধান হবে আমরা কিন্তু কেউ ব্যবসায়ীগুলো জানি না। সারা দুনিয়ার কাছে কি মেসেজ যাচ্ছে এটাও জানি না। আমি মাঝে মাঝে ইউনূস সরকারের সমালোচনা করতে যে আমি এটাও বলতাম যে ইউনূস সরকারের সবচেয়ে যদি একটা সাফল্য আমি পাই, সেই সাফল্যটা ছিল ব্যাংকিং সেক্টরের সাফল্য। আগের যিনি ছিলেন আহসান ইস মনসুর, ওনার অনেক ব্যক্তিগত অনেক সীমাবদ্ধতা আছে। উনি ব্যাংকগুলিকে মার্জ করতে যে, ইসলামী ব্যাংকগুলিকে মার্জ করতে যে ব্যাংকগুলির মধ্যে একটা অসন্তোষ তৈরি করেছেন, এটাও ঠিক। প্রায় বিশাল সংখ্যক গ্রাহককে উনি ক্ষতিগ্রস্ত করেছেন, ওটাও ঠিক। কিন্তু পাশাপাশি এটাও আপনাকে মানতে হবে যে উনি বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচারটাকে বন্ধ করতে পেরেছিলেন এবং ব্যাংকিং সেক্টরটাকে উনি একটা নিয়মের মধ্যে আনতেন। সেই অবস্থায় এই ভদ্রলোকের কর্মকাণ্ড কতটুকু আলটিমেটলি ওনার এই ধারাবাহিকতাকে রক্ষা করতে পারবে, এটা নিয়ে কিন্তু আমার মনে বিস্তর সন্দেহ আছে। সন্দেহ হচ্ছে আরেকটা বিষয় আমি বলি, দেখেন এই যে আমরা বলতাম না রেমিটেন্স আসছে,
আসছে বিদেশ থেকে, রেমিটেন্স আসছে বলে কিন্তু আমাদের আপনার রিজার্ভ বেড়েছে। রেমিটেন্স কখন আসে? যখন নাকি দেশের ডলারের দাম এবং দেশের মুদ্রানীতি এবং দেশের অর্থনৈতিক অবস্থা একটা স্থিতাবস্থা, মানে অস্থিরতা কম থাকে, তখনই কিন্তু রেমিটেন্সটা লোকে পাঠায়। সেই অস্থিরতাটা কিন্তু হাসান এস মনসুর সাহেব দূর করতে পেরেছে। লোক আসছে, সেটা কিছু পারবে এখন? এটা হতো অনেকে বলে এটা না হয়ে তো কোনো উপায় ছিল না। আমাদের দেশের যে সংসদ সদস্য হয়েছে এই দেশে, তাদের 60% সদস্যের কিন্তু মূল পেশা হলো ব্যবসা, এবং 62% মন্ত্রীর, মানে মন্ত্রী পরিষদের 62% পেশা হলো ব্যবসা। তাহলে এবং তাছাড়া আরো বলি আপনাকে, এমপিদের যারা সংসদ সদস্য 50% হলো ঋণগ্রস্ত। এরকম একটা সরকারের অর্থনৈতিক সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরেকজন ঋণগ্রস্ত ব্যবসায়ী হবে, এটা স্বাভাবিক। এখন ওনাদের অবস্থা দেখ, দেশের অবস্থা কি হবে? দেশকে স্বাভাবিক পথে অগ্রসর হতে পারবে লোককে নিয়ে? আমি কিন্তু ভয় আছি ভাই।